নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো খোলা হাওয়া প্রেজেন্স দ্য বেঙ্গল ফাইলস, যেটা পশ্চিমবঙ্গে নাকি দেখা নিষিদ্ধ এরকমটাই, কিন্তু মানুষের এই মুহূর্তে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্ত ভিড় কার্যত গেটের বাইরে। এখানে দ্য বেঙ্গল ফাইলস কিন্তু পশ্চিমবঙ্গে দেখানো হচ্ছে। সবাই এই গুণীজনেরা কিন্তু বেঙ্গল ফাইলস দেখার জন্য ভিড় করেছে। আপনাদেরকে দেখাবো টাইট সিকিউরিটি এই মুহূর্তে দাঁড়িয়ে একদম ন্যাশনাল লাইব্রেরিতে দ্য বেঙ্গল ফাইলস দেখানো হচ্ছে। মানুষজনের ভিড় এই মুহূর্তে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্ত ভিড়। এর কথা বলবো যারা দেখতে আসছেন, কথা বলার চেষ্টা করব। বলছি, ম্যাডাম, বেঙ্গল ফাইলস দেখতে এসছেন, অনেক কষ্টে, বাংলায় তো দেখানো নিষেধ, অনেক কষ্টে এখানে একটা ব্যবস্থা করা হয়েছে খোলা হাওয়ার প্রেজেন্স। কতটা ভালো লাগছে? দারুণ, ভাবতেই পারিনি যে আজকে আসবো। তো খুব ভালো লাগছে এবং নিজে খুব প্রাউড ফিল করছি যে কেন ফিল? মানে আসতে পারলাম, যেটা এখনো আমাদের এতে হয়নি, সেটা আজকে আমি প্রথম দিন দেখতে পাচ্ছি। যেটা নিজেকে নিজে বেশ ভালো লাগছে। দর্শক, গতকালকেই আপনাদেরকে আমি একটা খবর দিয়েছিলাম যে দ্য বেঙ্গল ফাইলস, যেটা বাংলাতে সিনেমা হলে চলছে না, মানে চলতে দেওয়া হচ্ছে না, তো সেটার একটা বিকল্প ব্যবস্থা আজকের কথা বলেছিলাম যে কলকাতায় করা হচ্ছে। ন্যাশনাল লাইব্রেরি যেটা রয়েছে সেখানে হলেতে একটা ব্যবস্থা করা হচ্ছে, যদিও এটা আমন্ত্রণমূলক একটা ব্যাপার ছিল, সবার অবাধ প্রবেশ ছিল না, কারণ অনেক মানুষই দেখতে চান, তত জায়গা তো ওখানে নেই। তো একটা ব্যবস্থা করা হয়েছিল, খোলা হাওয়া বলে একটি সংগঠন রয়েছে, তাদের উদ্যোগে এই ব্যবস্থা করা হয়েছিল। তো ওখানে আজকে অনেকেই গিয়েছিলেন, এই সিনেমা দেখেছেন। তো যাকে দেখছেন ইন্টারভিউ করতে, বঙ্গ টিভির রোজিনা রহমান, উনিও তো ওখানে গিয়েছিলেন মানে কাভার করতে, এবং যেটা খবর উনি নিজেও এই সিনেমা দেখেছেন। তো আমি তার কাছ থেকে রিয়াকশানটা নেব আর কি, যে কেমন এই সিনেমা দেখার ফলে কি এবার দাঙ্গা টাঙ্গা লেগে যাওয়ার মতো কোনো অবস্থা হয়েছে কি না, আর কেমনই বা ছিল পরিবেশ। আমি যা দেখতে পাচ্ছি ইন্টারভিউ যেখানে হচ্ছে, পেছনে সব দেখছি আর্মির মানে সব লোকজন, সেনা, আধা সেনা সব লোকজন। আমি শুনছিলাম একটি জায়গাতে যেন অনেকে বলছেন যেন মনে হচ্ছে যে কাশ্মীর বর্ডারে চলে এসেছি, এত সব সেনা বাহিনীকে নামিয়ে আজকে সিনেমা দেখানো হয়েছে। আসলে একটা আতঙ্কের ব্যাপার তো ছিলই। আতঙ্ক বলতে, যখন ট্রেলার রিলিজ করা হচ্ছিল কলকাতায়, সেটাই যা করেছে কলকাতা পুলিশ। হোটেলে, এক তো হলে দেখতে দেয়নি, হোটেলে একটা করা হচ্ছিল সেখানেও পুলিশ গিয়ে পুরো বন্ধ করে দিয়েছিল। ফলে একটা ছিল যে কোনো ডিস্টার্ব করবে, পুলিশ ডিরেক্টলি না ঢুকলেও কাউকে দিয়ে অশান্তি পাকানোর চেষ্টা হতে পারে, সেই জন্য মানে সিকিউরিটি কিন্তু খুব টাইট ছিল। তো অনেকে যারা এসেছিলেন তারা খুব আগ্রহ সহকারে এসেছিলেন দেখার জন্যে। তো যারা এসছেন তারা তাদের মতো করে হয়তো রিয়াকশনও দিয়ে থাকতে পারেন সিনেমা দেখার পরে, কিন্তু আমি যার রিয়াকশানটা নেওয়ার চেষ্টা করব, যাকে রিপোর্টারের ভূমিকায় এখানে দেখছেন তাকে, রোজিনা রহমানকে আমি অনলাইনে নেওয়ার চেষ্টা করছি। দর্শক, হ্যাঁ, আমি পেয়েছি রোজিনা রহমানকে, এই মুহূর্তে অনলাইনে আমার সঙ্গে রয়েছেন। রোজিনা, তুমি তো সুযোগটা পেলে, আমি তো এখনও এই সিনেমা দেখতে পেলাম না। আমি 5 তারিখে ছিলাম কলকাতায়, তখন তো হলে চলছিল না, এখনও চলছে না। একটা বিকল্প ব্যবস্থা করা হয়েছে বলে তুমি কভার করতে গিয়েছিলে এবং তুমি দেখলে। আমি অন্য কারো রিয়াকশান জানতে চাইনি, তুমি রিপোর্টারের চোখে হয়তো দেখেছো, তোমার কাছ থেকে রিয়াকশান জানতে চাই যে সিনেমা তুমি দেখেছো, কি দেখলে? আর এটা মানে এমন কিছু দেখলে যে এটা হলে দেখালে সত্যিই বিরাট অশান্তি হয়ে যাবে, যেটা তৃণমূলের লোকেরা মানে আশঙ্কা করছেন বা বলার চেষ্টা করছেন, এই রকম কিছু কি আছে? বা এই সিনেমা দেখা কি পাপ? বলো তো, কি দেখলে? প্রথমেই শফিকুলদা, আরামবাগ টিভি দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আজকে আমার রিভিউ তুমি নেয়ার জন্য তোমাকেও ধন্যবাদ। আমিও চাইছিলাম যে, অনেকেই শুনতে চাইছিল রোজিনা দেখলো, রোজিনার কেমন লাগলো, রোজিনার রিয়াকশন জানতে চাইছিল। সাংবাদিক হিসেবে দেখো, একটা জিনিস আমরা কভার করতে করতে আমাদেরও খুবই ইচ্ছা ছিল, আমাদের শুধু কেন, বাইরে ন্যাশনাল লাইব্রেরির বাইরে যেভাবে মানুষ ভিড় করেছিল, যে একটু যদি ঢুকতে পাই, একটু যদি দেখতে পাই, মানে মানুষের মধ্যে, কলকাতার মানুষের মধ্যে আজকে আমি দেখেছি যে দেখার জন্য যে চাহিদা, বা দেখার জন্য যে এরকম উচ্ছ্বাস, স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস, মানে এইরকম বাংলা সিনেমার ক্ষেত্রে বা হিন্দি সিনেমার ক্ষেত্রে আমি দেখিনি শফিকুলদা। কারণ মানুষ
ইতিহাসটা জানতে চাই। এইটা যদি আমরা মনে করি যে এটা 46-এর ইতিহাস কি হয়েছিল সেখানে, আমরা ইতিহাস তো বইয়ে পড়ি, তো সেটাই যদি আমরা চাক্ষুষ সিনেমায় দেখি তাতে অসুবিধে কোথায়? আর এ তো সেটাই 46-এর ইতিহাস এখানে দেখানো হয়েছে, যখন ক্যালকাটা কিলিং যেটাকে বলা হচ্ছে কার্যত, যখন বাংলাকে পাকিস্তানের ভাগ হয়ে যাচ্ছে কার্যত দেখা যাচ্ছে, সেইখানে দেখা যাচ্ছে কি কি সন্ত্রাস হয়েছিল, সেই মুহূর্তে কি কি আমাদের এখানে ঘটেছিল, সেই ঘটনাকেই একটা সিনেমা রূপে দেখানো হয়েছে। আর একটা জিনিস, নোয়াখালীর ইতিহাস, নোয়াখালী যখন বাংলায় যখন দেখানো হয়েছে, এখানে কলকাতায় যখন দাঙ্গা হলো, মানে কলকাতায় যখন যেভাবে একে অপরের সঙ্গে দাঙ্গা ঘটেছিল, সেই সেই জায়গা থেকে এখানে যেটা দেখানো হয়েছে, কলকাতার প্রতিশোধটা নোয়াখালী হয়েছিল। কারণ কলকাতায় যখন গোপাল পাঁঠা অস্ত্র তুলে নিয়েছিল, তখন মাঝখানে রুখে গিয়েছিল, গান্ধীজি বলেছিলেন সবাই যা অস্ত্রগুলো তোমাদের জমা দাও, তো তখন তখন গোপাল পাঁঠা কিন্তু দেননি। তো সেইটারই প্রতিশোধমূলক নোয়াখালীতেও যে ঘটেছিল লক্ষ্মী পুজোর দিন যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে হয়েছিল। এখানে কিন্তু অনেকগুলো বার্তাও দেওয়ার চেষ্টা হয়েছে সিনেমায়। শুধু যে বলা হচ্ছে যে একটা সম্প্রদায়কে নিচু করে দেখানো হয়েছে, আহ, তা কিন্তু নয়। এখানে একজন যখন যখন জিন্না যখন চলে যাচ্ছে, যখন জিন্না ভারতবর্ষ ছেড়ে যখন পাকিস্তানে চলে যাচ্ছে, প্লেনে যখন উঠছেন, তখন কিন্তু একটা সাংবাদিক কিন্তু বার্তা দিয়েছিলেন যে, বলছেন কি হলো, আপনার কি লাভ হলো এখানে এত সন্ত্রাসের আবহ সৃষ্টি করে, বা এত মারামারি কাটাকাটি, এত হানাহানি, এত রক্তারক্তি পরিবেশ সৃষ্টি করে, সেই তো আপনাকে চলে যেতেই হচ্ছে পাকিস্তানে, আপনি তো আর বাংলাকে পাকিস্তানে পেলেন না। তখন কিন্তু সেই সেনা, কার্যত যে সাংবাদিক, তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের, তিনি বলছেন আমি কিন্তু এই ভারতবর্ষেই রইলাম, আমি ভারতবর্ষকে ভালোবেসে রইলাম। আমার নাম, তিনি লাস্টে তার নাম বললেন, তিনি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের সাংবাদিক, তিনি বললেন, তখন জিন্না তাকে বললেন আপনারা ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, আপনারা আপনারা সেকুলার কান্ট্রি, আপনারা সেইভাবেই ভালো থাকবেন, সেই বার্তা কিন্তু দিল। আরেকটা জিনিস, শফিকুল দা, এখানে কিন্তু আরেকটা বিষয় দেখানোর চেষ্টা করা হয়েছে। এখানে আমরা প্রথমত তুমি জানবে যে শাশ্বত চট্টোপাধ্যায় যিনি বলেছিলেন যে আমি দিল্লি ফাইলস জানতাম, কিন্তু মুভিতে যেটা দেখানো হয়েছে শাশ্বত চট্টোপাধ্যায়ের একজন স্ত্রীকে দেখানো হয়েছে। যখন সিবিআই অফিসার শাশ্বত চট্টোপাধ্যায়ের বাড়িতে যাচ্ছেন, তখন তার স্ত্রী খাবার টেবিলে যখন খাবার সার্ভ করছেন, তখন তিনি বলছেন যে এই এই যে আপনাকে আমাদের একটা বেঙ্গল স্পেশাল ডিশ আমরা সার্ভ করছি, মাছের পাতুরি। আমি বলছি মাছের পাতুরি কি দিল্লির লোকেরা খায়? তুমি খুব ভালো রকম বলতে পারবে, মানে যারা অস্বীকার করেছিল, যে কন্ট্রোভার্সি গুলো সৃষ্টি হয়েছিল, আমি সেগুলো তোমাকে ক্লিয়ার করছি এক এক করে। কার্যত কিন্তু তিনি দিল্লি ফাইলস বলেছিলেন, কিন্তু দিল্লি ফাইলস বলে আমাদের প্রথম থেকেই কারোরই কিছু মনে হয়নি। আমরা হাফ টাইমেও সবার সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম, তখনও কিন্তু সবাই বলেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায় এত বড় অভিনেতা হয়ে কি করে এই কথাটা বলতে পারলেন। আরেকটা জিনিস, আমরা যেভাবে আমাদের মনোভাব, আমরা যদি সত্যিই এইটাকে ইতিহাস হিসেবে দেখি, তাহলে আমাদের কারোর মনেই কোনো রকম রিয়াকশন হয়নি। যে কথা বলা হচ্ছে দাঙ্গা বা উস্কানি বা এটা নিয়ে কিছু একটা ঘটতে পারে, বাংলায় কিছু ঘটতে পারে, বাংলায় অশান্তিমূলক পরিস্থিতি হতে পারে, আমার মনে হলো না। এই মুভি দেখে অন্তত বাংলায় মানুষের মনে প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে, কিন্তু সেই প্রতিক্রিয়ার উদ্বেগ থেকে মানুষ সন্ত্রাসে বা হানাহানিতে আবার যাবে, বা দাঙ্গার মতো পরিস্থিতি আমাদের এখানে সৃষ্টি হবে, সেটা কিন্তু না। মানুষ অনেক বোঝে, মানুষ এইগুলো থেকে, ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয়, ইতিহাস থেকে মানুষ কিন্তু বর্তমান আমরা যে সমাজে বসবাস করছি সেই সমাজকে অশান্ত করার চেষ্টা করে না, ইতিহাস থেকে মানুষ শিক্ষা নিল। আজকে তো তুমি সত্যি বিশ্বাস করবে শফিকুল দা, দেখো অনেকে আবার বলবে কমিউনিটি তুলে আনছে, আমিও তো একটা সংখ্যালঘু পরিবারের মেয়ে, আমার কিন্তু দেখে খারাপ লাগেনি। আমার কিন্তু মনে হচ্ছিল এগুলো মানুষ দেখুক, মানুষ শিক্ষা নেক, পরবর্তী প্রজন্ম যাতে সুন্দরভাবে এগিয়ে যায়, ইতিহাসটা যাতে জানা থাকে কি কি ঘটেছিল। কলকাতায় তো আমরা থাকি, কলকাতায় তো আমরা বসবাস করি, সেই কলকাতার ইতিহাস যদি আমরা জাদুঘর দেখতে যাই, আমরা যদি চিড়িয়াখানা দেখতে যাই, তাহলে এই মুভিটা আমরা কেন দেখবো না? এই মুভিটা কেন আমাদের এখানে ব্যান্ড বলা চলে না শফিকুল দা, এখানে কি বলবো তোমাকে, আনঅফিসিয়ালি ব্যান্ড। কারণ কেন, আমি অনেককে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করছিলাম, সবাই কি বললো জানো, সবাই বললো যে হল মালিকরা তো চালাতে চাইছে না, হল মালিকরা তো চালাতে পারছে না, হল মালিক গুলোই তো নিচ্ছে না, চালাতে চাইছে না।
কিন্তু এখানে কিন্তু যে হল মালিকগুলো পেছনে কাদের চাপে চালাতে চাইছে না যার দা বেঙ্গল ফাইলস, সেটা কিন্তু কেউ বললো না। এখানে আরেকটা জিনিস দেখানো হয়েছে শফিকুল দা, যেটা আমাদের এখানে বর্তমান পরিস্থিতি মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটে গেল সেটাও দেখানো হয়েছে। আর একটা বিষয়, যে মিনি পাকিস্তানের এর কথা বলেছিলেন ফিরহাদ হাকিম, তার নাম দিয়ে কিন্তু দেখানো হয়েছে মিনি পাকিস্তানের একটা লিফলেট ওখানে দেখানো হয়েছে, যে মিনি পাকিস্তান বলেছেন বেঙ্গলের একজন মন্ত্রী, এটা কিন্তু দেখানো হয়েছে। আর একটা বিষয়, সিবিআই কর্তা একজন, যার নাম শিব, তাকেও কিন্তু দেখানো হয়েছে যে কিভাবে, যেখানে শাশ্বত চট্টোপাধ্যায়, আমার মনে হলো আমাদের বাংলার যদি বেঙ্গল ফাইলস হয়ে থাকে তাহলে এটা শাহজাহান, মানে স্থানীয় তৃণমূল নেতার সিবিআই কর্তাদেরকে যেভাবে অ্যাটাক করেছে, সিবিআই কর্তাদেরকে যেভাবে শাহজাহানের একদম সম্প্রতি ঘটনা যেভাবে সিবিআই কর্তারা মার খেলো, গাড়ি ভাঙচুর হলো, সেই রকম ধরনেরই একটা জিনিস কিন্তু এখানে দেখানো হয়েছে। যেই আমি বলতে পারি, তুমি বাংলায় যদি দেখতে চাও, যদি কোনো নেতার উদাহরণ দিতে হয় তোমাকে শেখ শাহজাহানের উদাহরণ আমি দিতে পারবো, যে যেটাই শাশ্বত চট্টোপাধ্যায় অভিনয় করেছে, সেই শাশ্বত চট্টোপাধ্যায়কেই কিন্তু দেখানো হয়েছে। আর একটা জিনিস দেখানো হয়েছে যে সিবিআই কর্তাদের উপর কত চাপ থাকে, তারা চাইলেও কিন্তু সব কাজ করতে পারে না, তাদের উপর মহলের চাপ থাকে, তাদের যে অফিসার গুলো তাদেরকে পরিচালনা করে তাদের কতটা চাপ থাকে, সেটাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। যেখানে আমাদের এখানের অফিসার গুলো আমরা বলি সিবিআই কাজ করছে না, সিবিআই কাজ করছে না, সত্যিই কেন সিবিআই কাজ করে না সেটাও কিন্তু এখানে পরিষ্কার করে দেখানো হয়েছে। আর একটা সবশেষে, যদি তুমি বেঙ্গল ফাইলস নিয়ে বলো, আমি বলবো মানুষকে দেখানো উচিত। তবে যারা দেখো ইতিহাস হিসেবে দেখবে, আমি বলবো ইতিহাস হিসেবে সিটে বসেই তোমাকে ভাবতে হবে আমি একটা ইতিহাস পড়ছি, সেটা মোহাম্মদ বিন তুগলক হতে পারে, আলাউদ্দিন খলজি হতে পারে, মানে আমি একটা সিরাজউদ্দৌলার ইতিহাস হতে পারে, সেই রকম টাইপেরই আমাদের বাংলায় ঘটে যাওয়া একটা ইতিহাসকে আমি দেখতে এসেছি। সেটা যদি তুমি মনে করো তাহলে কিন্তু তোমার মধ্যে কোনো রকম ভীতি বা কোনো রকম ওখান থেকে মনের মধ্যে একটা হিংস্র প্রতিক্রিয়া বাইরে বেরিয়ে আমার মনে হয় হবে না। কারণ প্রায় 550 জন মানুষ দেখছিল, তার মধ্যে কতজন হাতে গোনা সেলিব্রিটি ছিল, আমি প্রায় 10-12 জন সেলিব্রিটি, বাদ বাকি সাধারণ মানুষ দেখেছে শফিকুলদা। আমি বলছি তাদের মনের মধ্যে কিন্তু সেরকম কোনো প্রতিক্রিয়া হয়নি, তারা ভাবছে সেটা 46-এ ঘটে যাওয়া ঘটনা, সেটা এখন বর্তমান আমি 2025-এ আছি, সেটা কিন্তু না। সেই 2025-এ যে আমরা বর্তমান সমাজ, আমাদেরও জানা উচিত। অনেকেই দেখছিলাম বিবেক অগ্নিহোত্রী যখন মুভিটা শেষ হয়ে গেছে তখন তিনি তাকে বলছিলেন আমার দাদুর ইতিহাস এটা, এটা আমার দাদুও কিন্তু এইভাবে মারা গিয়েছিল সাইকেলে করে, আমার দাদু ওই সময় বেরিয়েছিল কিছু কিনতে, তাকে কিন্তু মেরে ফেলা হয়েছিল ওই সময়। সেগুলো কিন্তু বিবেক অগ্নিহোত্রীর সাথে সাধারণ মানুষ শেয়ার করছেন, তিনিও কিন্তু তাদের মতামত শুনছেন। কি দেখলেন? তবে 3 ঘন্টা 20 মিনিট একটু লেন্দি মুভিটা, অনেকেই বলছিলেন অনেকটা, মানে অনেকটা বিষয় একসঙ্গে দেখানোর চেষ্টা করেছেন, বর্তমান বাংলার পরিস্থিতি এবং 46-এর পরিস্থিতি, তিনি দুটোই যেহেতু একত্রে করে দেখাতে চেয়েছেন, সেহেতু আমার মনে হয় একটু বিষয়টা লেন্দি হয়েছে। তাছাড়াও কিন্তু বাকি বিষয় আমি মনে করব যারা ভাবছেন এটা দেখে দাঙ্গা হবে, আমি তো বলবো হল মালিকগুলোর উদ্দেশ্যেও আমি একটা কথা বলবো, আপনারা দেখান, দরকার হলে কলকাতা পুলিশের সহায়তা নিন, আপনারা দেখান, কারণ কেন মানুষ জানুক কি ইতিহাস ঘটেছে। আমি বলছি আমাদের মনের মধ্যে কোন রকম এরকম কিচ্ছু হচ্ছে না যে আমাদের সম্প্রদায় ঘটিয়েছে বা আমরা ঘটিয়েছি, এরকম আমার কিচ্ছু মনে হচ্ছে না। কারণ আমরা ভালোবেসে আমাদের ভারতবর্ষে রয়ে গেছি, আমরা ভালোবেসে আমাদের বাংলায় রয়ে গেছি, আমরা ভারতীয়, আমরা সংখ্যালঘু মুসলিম। না, আমি বলছি যে সিনেমাটার মধ্যে কি মানে মুসলিম ধর্ম খুব খারাপ, মুসলিম ধর্মের লোকেরা খুব খারাপ, হিন্দুরা খুব ভালো, ধর্মীয় অ্যাঙ্গেলে কি ধর্মকে ছোট করার কোনো ব্যাপার আছে, না টোটালটা ইতিহাস আকারে তুলে ধরা হয়েছে? আমি এটা জানতে চাইছি। ধর্মকে ছোট করার নয় শফিকুল দা, আমি তোমার উদ্দেশ্যে একটা প্রশ্ন রাখতে চাইবো, যখন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হয় তখন তুমি কাকে সমর্থন করো? তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি মুসলিম হিসেবে বলো তো। না, আমরা তো ভারতকেই করি অবশ্যই। হ্যাঁ, তো এইটা যেটা হয়েছে পাকিস্তানের পতাকা নিয়ে সবকিছু হয়েছে, তাহলে তারা কি আমাদের ভারতীয় মুসলিম?
পাকিস্তানের পতাকা নিয়ে গ্রিন কালারের পাকিস্তানের পতাকা দেখানো হয়েছে এখানে। যে মুসলিমগুলো এই ক্রিয়াকলাপে যুক্ত, যেই মুসলিমগুলো এই কার্যকলাপ করেছে, তারা পাকিস্তানে চলে গেছে। তারা শেষ জিন্নার প্লেনটা যখন উঠলো, তোমায় বললাম, তারা বললো তোমাদের সেকুলারিজম কান্ট্রি, তোমরা এইভাবেই থাকো, সবাই মিলেমিশে থাকো। সেও কিন্তু এই বার্তাটা দিয়ে শেষ প্লেনে চললো, যখন তারা আর পাকিস্তানের সাথে বাংলাটাকে পেলো না, ছাড়তে বাধ্য হলো কার্যত। ওকে, এবার আমি আশপাশের পরিবেশটা একটু জানতে চাই, যে যখন সিনেমা দেখানো হবে আশপাশের পরিবেশটা কেমন ছিল? মানে সেনাবাহিনী নামানো হয়েছিল, আর্মির লোকজনকে নামানো হয়েছিল, কি ছিল পরিবেশটা? দেখো, সেনাবাহিনী নামানো হয়েছিল, সবাইকে চেক করা হচ্ছিল। কারণ কেন, আমরা সোশ্যাল মিডিয়ায় যেভাবে বার্তা পাচ্ছিলাম, মানে আগে থেকেই মানুষ আতঙ্কগ্রস্ত হয়েছিল। যারা অর্গানাইজার, যারা ওই বিষয়টাকে ওখানে দেখাবে, এত বড় একটা রিস্ক নিচ্ছে বাংলার মধ্যে, তো তারা আগে থেকেই প্রোটেকশন নিয়েছিল। সেন্ট্রাল বাহিনী নিয়ে তারা চেক করে সবাইকে ঢোকাচ্ছিল। শেষে আমাদের মিডিয়াদেরকে ঢুকিয়েছিল, প্রত্যেককে চেক করে ঢোকানো ছিল। এবার কে কি ক্রিয়াকলাপ করবে, কারোর মনের মধ্যে তো যেতে পারবে না শফিকুল দা, ওখানে তো আর ইন্টেলিজেন্স নেই যে কে কি করছে। সেজন্য একটা প্রোটেকশন এবং সিকিউরিটি, কিন্তু টাইট সিকিউরিটি ছিল। যখন আমরা ঢুকছিলাম সবাইকে চেক করে ঢোকানো হচ্ছিল, সবার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কে কি ক্রিয়াকলাপ ঘটাবে ওখানে, কার্যত বিবেক অগ্নিহোত্রীকে তো তুমি জানো নিশ্চয়ই, যে তাকে তো হুমকি দেওয়া হয়েছিল, সে নাকি বাংলা এলে তাকে অ্যারেস্ট করা হবে, এই করা হবে, সেই করা হবে, তাকে যেন এখান থেকে যেতে না দেওয়া হয়। সেই জন্য আমার মনে হয় নিরাপত্তা যথেষ্ট আঁটোসাঁটো ছিল, আর সবাইকে চেক করেই ঢোকানো হচ্ছিল। চারদিকের পরিস্থিতি থমথমে ছিল। ভারত মাতা কি জয়ের স্লোগান উঠেছিল, এই জয় শ্রীরামের স্লোগান উঠেছিল, এগুলোই বলতে পারি। কিন্তু ওকে, কেউ একটাও কিন্তু কেউ মানে যে সম্প্রদায়ের কথা তুমি বলছো, তাদের উদ্দেশ্যে কেউ কটু মন্তব্য বা কেউ খারাপ মন্তব্য বা ওদেরকে মেরে ফেলো, ওদেরকে কেটে ফেলো, আমি তো পাশেই বসেছিলাম, সবার সঙ্গেই বসেছিলাম, আমি কিন্তু এরকম কিচ্ছু শুনিনি। ওকে, অসংখ্য ধন্যবাদ রোজিনা রহমান। যেটা আপনি দেখেছেন বা তুমি দেখেছো, ঠিক আছে, একটা রিভিউ পেলাম, আমি এখনও দেখিনি, দেখার সুযোগটা হয়নি। আমিও দেখবো যে সত্যিই কী আছে এই সিনেমার মধ্যে। আর যে আশঙ্কা বা যে একটা ছড়ানোর চেষ্টা করছে এরা, যে শাসক, যে দাঙ্গা লেগে যাবে, তোমার সঙ্গে কথা বলে যা বুঝলাম এরকম তো কোনো সম্ভাবনাই নেই। কারণ দেখেছেন সবাই, ইতিহাস জানার ইচ্ছে অনেকেরই আছে, সেটা জেনেছেন, কিন্তু এরকম কোনো কন্টেন্ট নেই যার জন্য বিরাট কিছু অশান্তি হয়ে যাবে। আর সত্যি যদি হওয়ার থাকতো তো হতে তো পারতোই, এতদিন তো চলছে এটা অন্যান্য জায়গায়। একদম একদম। না, একটা জিনিস শুধু তোমার উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই। যদি আমরা এখান থেকে একটা রিভিউ আমরা দিচ্ছি, সেটা থেকে যদি বাংলার হল মালিকগুলো তোমার চ্যানেল দেখে থাকে, তাদের উদ্দেশ্যেও যদি তুমি বার্তা দাও যে আপনারা একটা কলকাতা পুলিশের সহায়তা নিয়ে যদি একটা চালানো যায়। কারণ অসংখ্য মানুষ আমাকে বলছিল যে কোথায় চলছে রোজিনা, কোথায় চলছে, আমরা দেখবো। মানে অনেক মানুষ আমাকে মেসেজ করেছে। কলকাতা পুলিশ তো সহযোগিতা করবে না, কলকাতা পুলিশ তো নিজের ইচ্ছায় চলে না, সে তো কালীঘাটের ইচ্ছায় চলে। সুতরাং এখানে ওইভাবে আবেদন করে লাভ হবে বলে আমার মনে হচ্ছে না। এরা অন্য সেন্টিমেন্ট নিয়ে চলে, এরা মানুষকে বোকা বানিয়ে চালায়, এরা মানুষকে কোনো কিছু দেখতে দেয় না, জানতে দেয় না, বুঝতে দেয় না। এরা একটাই হয়তো বোঝে যে যদি বেশি জানে তাহলে কম মানবে আর কি। সেই জন্য এরা বেশি মানুষকে জানতে দেয় না, সবটাই একটা ভুল ভ্রান্তি প্রচার চালিয়ে নিজেদের ফায়দা তোলার চেষ্টা করে, সংখ্যালঘু ভোটটাকে লুটে নেওয়ার চেষ্টা করে। সেই জন্য ওরা কলকাতা পুলিশকেও সেই সাহায্যের বিষয়টা করবে না। আর হল মালিকদের এখনকার যে অবস্থা, হল মালিক কেন, কোনো ব্যবসাদার এখানে তো ঠিকমতো করে ব্যবসা করতে পারেন না, কারণ তার শাসকের মনকে জুগিয়ে চলতে হয়। শাসক না চাইলে তারা কিছুই করতে পারেন না। ফলে আবেদন তুমি আমি করি বা না করি তাতে খুব একটা লাভ হবে বলে মনে হচ্ছে না। তবে মানুষ নিশ্চয়ই দেখার জন্য উদ্গ্রীব আগ্রহে রয়েছেন, কিন্তু যদি হলে না দেখার সুযোগ পান, নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অলরেডি চলে এসছে অনেকটাই, তারা ঠিক বিকল্প জায়গা খুঁজে নেবেন। ফলে এই সিনেমা দেখানোটা, আটকানোটা আজকালকার যুগে সম্ভব না। তবে যারা এইসব বলছেন তাদের যে পরিচয়, সেটাই কিন্তু তাদের মানসিকতাটাই বরং সামনে আসছে। অসংখ্য ধন্যবাদ সরাসরি থাকার জন্য। দর্শক শুনলেন, রোজিনা রহমান বেঙ্গল ফাইলস দেখে এসছেন, রিভিউ যেটা দিলেন। আমার থেকে খুবই ছোটো, তাই আমি ওকে তুমি বলে কথা বলি। তো শুনলেন আপনারা, যেটা বলার বক্তব্য যে এরকম কিছু নেই যে দাঙ্গা কিছু লেগে যাবে। তবে এমন কিছু আছে যেগুলো দেখা দরকার। ইতিহাস হয়তো অনেকে পড়েছেন বা ঠিকমতো করে বুঝে উঠতে পারেননি, তাদের জন্য এই সিনেমা একটা বোঝানোর মতো একটা ক্লাস বলতে পারেন। তো সেটাই আর কি বলার চেষ্টা করছেন। এবার যদি আপনারা কেউ দেখে থাকেন এর আগে, অবশ্যই আপনাদের মতামত ব্যক্ত করবেন।
আর যেটা রোজিনার যে রিভিউ তার সম্পর্কে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।